চলো শুরু করি। তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আমরা জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় শুরু করব। তো অধ্যায় শুরু করার আগে আমাদের আসলে যেহেতু বলাই আছে যে জীবের বৃদ্ধি, তো আমরা জানি জীবের বৃদ্ধি হয় কিভাবে বলো তো। আচ্ছা, প্রথমত আমরা জানি পৃথিবীতে মনে করো যে যা কিছু আছে সব কি আমাদের পরিবেশে যা কিছু তাকে দুই ভাগে ভাগ করা হয় না? পরিবেশে ক্লাস 5 হয়তো বা পড়ছো যে জীবে পরিবেশে যা কিছু আছে সবকিছুকে কয় ভাগে ভাগ করা হয়? একটা হলো কি জীব, তাই না? একটা হলো জীব, আর একটা কি জড়, তাই না? আচ্ছা, এই জড়ের মধ্যে কি পদার্থ আছে না? পদার্থ, তাই না? পদার্থের মধ্যে জড় কি একটা ওয়ান কাইন্ড অফ পদার্থ, তাই না? জড় পদার্থ। তাইলে এই যে জড় পদার্থ আছে এগুলা কি? এগুলা জড়ের মধ্যে আমরা কি করি? পদার্থ করি না? পদার্থ। তাহলে এই পদার্থ আমরা পদার্থের ভিতরে কি থাকে? অণু। তারপর কি তার ভিতরে কি থাকে? পরমাণু, তাই না? এটা আমরা কোন অধ্যায় পড়ছি? পরমাণুর গঠন অধ্যায় কি? 6ষ্ঠ অধ্যায়, তাই না? এই পরমাণু গঠন অধ্যায় যায় আমরা এটা কি মোটামুটি পড়ছি, তাই না? একটা কি জীব আর একটা কি জড় পদার্থ, তাই না? জড়ের মধ্যে কি আছে? জড় পদার্থ। জড় কি একটা ওয়ান কাইন্ড অফ পদার্থ না? তাহলে কারণ কি যার মধ্যে জীব মানে যার মধ্যে জীবন নাই তাকে কি বলে? জড় পদার্থ বলে না? তাহলে এই জড় পদার্থের ভিতরে কি আছে? অণু আছে, পরমাণু আছে। পরমাণুর কি জীবন আছে? নাই। কিন্তু এটা কি জীব না? এই জীবের কি আছে? এই জড়ের কি জীবন আছে? জীবন নাই, তাই না? জীবন নাই, কিন্তু এই জীবের কি আছে? জীবন আছে, তাই না? তাহলে যদি এই জীবের যদি জীবন থাকে তাহলে জীবন মানে জীব যে যা দ্বারা গঠিত, এই অধ্যায়ে আমরা পড়বো কি জীবের বৃদ্ধি, তাই না? তাহলে এই যে জীবের বৃদ্ধি হইতেছে, পরমাণু কি আস্তে আস্তে কি আরো বড় হয়ে যায় কোনো সময় দেখছো? মানে এই যে পদার্থ যে আছে জড় পদার্থ, এই পদার্থ কি আস্তে আস্তে বড় হয় কি এমন কোন পদার্থ দেখছো? নাকি যা আছে তাই থাকে? তার মানে ওদের মধ্যে পরমাণু কি জীবন নাই। কিন্তু এই যে জীব আছে, জীব কিন্তু আস্তে আস্তে কি হয়? বড় হয় না? মানুষ যখন বাচ্চা হয় বা বাচ্চার কি জীবন আছে না? ভ্রূণ অবস্থায় থেকে আস্তে আস্তে কি বড় হয় না? তার মানে ওরা যে আসলে এই যে যারা জীব তারা কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত না? তাহলে কোষ দ্বারা গঠিত, তার মানে কোষেরও কি আছে? প্রাণ আছে। বা কোষেরও কি আছে? জীবন আছে। এবং এই কোষ কি হয়? আস্তে আস্তে বৃদ্ধি পায় বা একটা থেকে আরেকটা কি হয় মানে বিভাজিত হয়। কি হয়? বিভাজিত হয়। তার মানে আলটিমেটলি যেহেতু বিভাজিত হয় তার মানে তাদের মধ্যে কি আছে? একটু প্রাণের এক্সিস্ট আছে, তাই না? বা কি তোমার কি আছে? প্রাণের এক্সিস্ট আছে। কথা বোঝা গেছে? তাহলে তোমার জীবের ভিতর তাহলে কি ওই কোষ যে জীবের ভিতরে কি দ্বারা জীব আবার কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত না? কোষ দ্বারা গঠিত। আলটিমেটলি এই কোষের মধ্যে কি আছে? প্রাণ আছে বা জীবন আছে। বুঝছো কথা? তাইলে বিষয় হলো তাহলে আমরা আমাদের এই যে যেহেতু বৃদ্ধি পাবো কি করব? জীবের কি বৃদ্ধি। তাহলে কি আসলে বৃদ্ধি কি? কোষের বৃদ্ধি হয় না? বৃদ্ধি কার হয়? কোষের বৃদ্ধি। কোষ যখন অনেকগুলা বৃদ্ধি পায় আস্তে আস্তে কি কোষ বিভাজিত হয়। বিভাজিত হলে কি হবো? জীবের বৃদ্ধি হবো। কথা বলছো? আর বংশগতি হলো ওয়ান কাইন্ড অফ জীবের যে বৃদ্ধি হবো। বৃদ্ধি হওয়ার পরে বিভিন্ন জীব কি খালি করে মানে তোমার জীব কি খালি তোমার বৃদ্ধি পায়, আরো তো কি বংশ বিস্তার করে না? মানে জীবের কি তোমার প্রাণীগুলা যে আছে এগুলা কি সন্তান করে না? আবার উদ্ভিদ কি এটা জীব না? আচ্ছা, এই যে জীবকে আবার কয় ভাগে ভাগ করে? 2 ভাগে না? একটা হলো কি প্রাণী, আরেকটা কি উদ্ভিদ। আরে কলমে দাগছে। একটা কি প্রাণী, আরেকটা কি? একটা হলো প্রাণী, আরেকটা কি উদ্ভিদ, তাই না? তার মানে এই যে উদ্ভিদ আছে যে প্রাণী আছে এগুলার কি আসে? একটা প্রজন্ম তো আরেকটা প্রজন্ম থাকে না? নাকি কি হয়? এক প্রজন্ম মরে গেলে গাই শেষ। এর কি সন্তান সন্ততি হয় না? তাহলে এই যে সন্তান সন্ততি হওয়ার যে প্রক্রিয়া মানে কি যৌবনিক যে প্রক্রিয়াটা বা একজন থেকে আরেকজন যে হইতাছে বা এই যে প্রক্রিয়াটা, তাহলে কি বংশ বৃদ্ধি হইতাছে না বা বংশগতি হইতাছে না? তাহলে এটা কি প্রক্রিয়ায় হয় আর জীবের বৃদ্ধি কিভাবে হয় এটা পড়ার জন্য আমার প্রথমে ফার্স্ট অফ অল টার্গেট কোনটা? কোষ, তাই না? আমার তাহলে কি করতে হবে? কোষ সম্পর্কে ধারণা নিতে হবে এবং কোষ সম্পর্কে বিস্তারিত যাই না, তারপরে কি কোষের বৃদ্ধি বা বংশবৃদ্ধি মানে বংশগতিতে যার লাগবে। কথা বলছো? আচ্ছা, এই যে জীবের যে বংশগতি হইতাছে এটার মধ্যেও কি কোষের কি হয়? এটার মধ্যেও কি জড়িত? কোষ জড়িত। কি জড়িত? কোষের কি বিভাজন হয়। একটা কোষের বিভিন্ন ধরনের বিভাজন আছে। কিছুক্ষণ পরে পড়াবো মাইটোসিস বিভাজন, তারপর কি অ্যামাইটোসিস কোষ বিভাজন, আর একটা কি মিওসিস কোষ বিভাজন বা মায়োসিস বা মিওসিস কোষ বিভাজন। তো এই কোষের যখন তোমার কি মায়োসিস হয় তখন কি ওইটা ওই বিভাজনটা কি হয়? বংশগতির ক্ষেত্রে ব্যবহার হয়। আর যেটা দৈহিক ভিত্তিক হয় সেটা কি মাইটোসিস কোষ বিভাজন।
আর এই যে আমরা শুধুমাত্র কি প্রাণীর মধ্যে আবার দেখো প্রাণীর মধ্যে কি শুধু কি মানুষই এক্সিস্ট করে বা কুকুর বিড়ালি এক্সিস্ট করে? অনেক তো আণুবীক্ষণ জীব আছে আল্লাহ তাআলা তৈরি করছে, সেটা কি পানি আণুবীক্ষণ, পানির নিচে আছে না, অনেক ক্ষুদ্র আছে না অণুজীব, ভাইরাস ব্যাকটেরিয়া, এরাও তো জীব তাই না, এরাও তো প্রাণী তাই না? তাহলে এদের কি বংশগতি বিস্তার করা লাগে না? এদের কি তোমার কি হয় না দৈহের বৃদ্ধি পায় না? অবশ্যই পায়। বা ওরা কি তোমার করে না, মানে বংশ বিস্তার করে না? নাহলে তো একটা ব্যাকটেরিয়া জন্মিলে পরে ওই একটাই শেষ, নাকি একটাই আছে না হাজার হাজার কোটি 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 কোটি? তাহলে ওদেরও তো বৃদ্ধি পাওয়া লাগবে তাই না? তাহলে ওদের জন্য যে বৃদ্ধি যে সেটা কি অ্যামাইটোসিস, পুষ্পিবর্ধন। তাহলে এটা আস্তে আস্তে পড়বো আপাতত। তাহলে আমার প্রথমে কি পড়া লাগবো? প্রথমে আমার কোনটা সম্পর্কে জানা লাগবে? কোষ সম্পর্কে জানা লাগবে, বুঝছো কথা? দেখো তুমি ক্লাস 7-এ দাও একটা জিনিস লক্ষ্য করছো, ক্লাস 7-এ তুমি পড়ছো কি? ক্লাস 7-এর দিকে তুমি পড়ছো হইলো যে জীবের কি। দেখো ক্লাস 7-এর বইয়ের মধ্যে দেখো, তোমার ক্লাস 7-এর বইটা কই রাখলাম? ক্লাস 7-এর দিকে বই আছিল যে উদ্ভিদ ও প্রাণীর কি একটা এই কোষীয় সংগঠন, কি উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, দ্বিতীয় অধ্যায় ছিল তোমার। এটা যেমন কি দ্বিতীয় অধ্যায় না, ঠিক সেম ভাবে এর আগের ক্লাস শ্রেণীতে ক্লাস 7ম শ্রেণীতে তুমি কি পড়ছো? উদ্ভিদ ও প্রাণীর কি কোষীয় সংগঠন। তার মানে কি কোষের আমার ফার্স্ট অফ অল কি জানা লাগবে? কোষ সম্পর্কে আইডিয়া লাগবে, প্রাথমিকভাবে কি কোষ সম্পর্কে কিছু জানা লাগবে, ধারণা জানা লাগবে। আচ্ছা তাহলে এই যে যে তোমার কি এখন বিষয় হলো যে এই যে পদার্থ যে আছে, পদার্থের ভিতরে কি থাকে? অনু। তারপরে তার ভিতরে কি থাকে? পরমাণু। যেটা আমি কি পরমাণুর গঠন অধ্যায়ে আমরা অলরেডি কি করছি, পড়ে ফেলছি তাই না? ওইটা আমরা লেকচার দিয়ে দিছি, মানে ইউটিউবে আপলোড করে দিছি না? এখন বিষয় হলো যে পরমাণু, পরমাণুর ভিতরে কি থাকে? এটা পরমাণু, এটা ধরো একটা পরমাণু, পরমাণুর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস না? এই যে ধরো এটা কি নিউক্লিয়াস না? নিউক্লিয়াস তাই না? তার মানে কি এই পরমাণু দ্বারাই কি পুরা কোষটা, মানে এই নিউক্লিয়াস দ্বারাই পুরা পরমাণু দ্বারা গঠিত, মানে নিউক্লিয়াস এবং এই পুরো পরমাণু দ্বারা কি অনুগঠিত, অণু দ্বারা পদার্থ গঠিত তাই না? ঠিক সেম ভাবে আমাদের যে আমরা যেটা পড়বো আর কি, সেটা কি যে আমাদের দেহ, পুরাটা দেহ না? এটা কি আমরা সবগুলো কি অঙ্গ না, অঙ্গ প্রত্যঙ্গ না? তাহলে আমাদের অঙ্গের ভিতরে কি থাকে? এই যে অঙ্গগুলো আসলে কি দ্বারা গঠিত? অঙ্গের ভিতরে বিভিন্ন তন্ত্র থাকে না? এই যে পরিপাক তন্ত্র, আমরা যে ডাইজেস্টিভ সিস্টেম, মানে আমরা যে খাবার গুলা খাইতেছি এগুলা কি পরিপাক হইতেছে না? প্রতিদিন তো আমরা কি করতেছি, মানে বাথরুম বা বজ্র পদার্থ বের করতেছি, এটা কি পরিপাক তন্ত্র। আবার আমরা কি করতেছি, প্রস্রাব তো করি তাই না? প্রস্রাব যে করি এটা কি তন্ত্র? রেচন তন্ত্র। কি রেচন তন্ত্র তাই না? তারপরে তোমার আরো অনেকগুলা তন্ত্র আছে, পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র, তারপরে তোমার আরো কিছু আছে, আরো অনেক তন্ত্র আছে, বুঝছো কথা? তাহলে এটার মধ্যে কি আছে? অঙ্গগুলার মধ্যে কি আছে? তন্ত্র আছে। এই তন্ত্রগুলো আবার কি দ্বারা গঠিত? টিস্যু বা টিস্যু দ্বারা গঠিত না? অনেকগুলা টিস্যু দ্বারা এই তন্ত্র গঠিত। আবার এই তন্ত্রের ভিতরে টিস্যুর ভিতরে কি আছে? কোষ। কথা বুঝছো? তাহলে এই কোষের ভিতরে আবার কি আছে? কোষের ভিতরে কি ধরো এটা একটা কোষ, কোষের ভিতরে কি আছে? এটার ভিতরে একটা কি আছে? ধরো এটা কি কোষের ভিতরে অংশ কি আছে? নিউক্লিয়াস আছে। কি আছে? এরকম 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 নিউক্লিয়াস আছে। কি আছে? এরকম নিউক্লিয়াস আছে। নাম কি? নিউক্লিয়াস। কথা বুঝছো? আচ্ছা এই নিউক্লিয়াস আর ওই নিউক্লিয়াস কি এক না? এই নিউক্লিয়াস আর ওই নিউক্লিয়াস এক। ওই নিউক্লিয়াসের ভিতরে থাকে কি? প্রোটন আর নিউট্রন। আমি ছোটবেলা বলতাম কি জানো, শালার কোষ তো তোমার কোষের ভিতরেও নিউক্লিয়াস, পরমাণুর ভিতরে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস থাকলে এটা যদি এরকম হয়, তাহলে ওর মধ্যে তাহলে নিউক্লিয়াসের ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে। ওটার মধ্যে তো কি এরকম থাকবো, নিউক্লিওপ্লাজম থাকবো, তারপর কি নিউক্লিওলাস থাকবো, ক্রোমাটিন থাকবো। এগুলো নাই কেন? নাই এই কারণে, কারণ এটা হলো জড়, এটা হলো জীবন নাই। এটার মধ্যে জীবন আছে। এটা কি করতে পারে তোমার? এটার মধ্যে তোমার কি হইতেছে, বিভিন্ন রাসায়নিক বস্তু থাকে, বিভিন্ন কিছু থাকে, সেটা কি করতে পারে? বংশগতি অংশ নিতে পারে বা বিভিন্ন জৈবিক কার্যকারিতে অংশ নিতে পারে। কিন্তু এটার মধ্যে জীবন নাই, যার কারণে কি এটা জীবন নাই, এটা এই পর্যন্ত শেষ। মানে ওইটার মধ্যে কি নাই, এই যে নিউক্লিয়াস এগুলো নাই। ওগুলোর মধ্যে কি জড় পদার্থের নিউক্লিয়াস, ওটা কি আলাদা এক ধরনের নিউক্লিয়াস। কথা বোঝা গেছে? আমি পরে আর কি আস্তে আস্তে বুঝছি আর কি। তাহলে বুঝছো? তাহলে এই যে পরমাণু আলটিমেটলি পদার্থ গঠিত কি দ্বারা? পরমাণু দ্বারা। আর এই গঠিত কি দ্বারা? মানুষের দেহ গঠিত কি দ্বারা? কোষ দ্বারা। তাহলে যেহেতু অধ্যায়ের নামই কি জীবের বংশবৃদ্ধি তাই না? জীবের বৃদ্ধি এবং কি বংশগতি তাই না? বংশগতি মানে কি হলো, মানে ওই যে বংশের বিস্তার আর কি। ওটাও কি এক ধরনের কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? বংশ বিস্তার ঘটে। কথা বুঝছো? তাহলে আমাদের আলটিমেটলি টার্গেট কোনটা? কোষ না? আচ্ছা চলো এখন আমরা কোষের ভিতরে কি আছে না আছে। আচ্ছা এটা কি প্রাণী জীব যারা, তারা সবাই তো কি করে? বংশ বিস্তার করে না? যারা জীবের মধ্যে কি আছে? উদ্ভিদ আছে, প্রাণী আছে। দুইজনে উদ্ভিদ কি করে? পরাগায়নের মাধ্যমে কি বংশ বৃদ্ধি করে। আবার উদ্ভিদের কি দৈহিক গঠন বৃদ্ধি লাগে না? তাহলে কি উদ্ভিদের দৈহিক বৃদ্ধি কিভাবে হয়? এখন তিনটা
দৈহিক বৃদ্ধি কিভাবে হয় এখন কি পড়ানো কথা বুঝছো, আগে কোষ সম্পর্কে ধারণা নিয়ে। তাহলে বিষয়টা বুঝছো আমরা আসলে কি নিয়ে কোন ক্ষুদ্র অংশ নিয়ে পড়াশোনা করবো। এক কথা আমাদের কি নিয়ে পড়াশোনা করা লাগে, ক্ষুদ্র বিষয় নিয়ে পড়া লাগে। তারপরে আস্তে আস্তে আমরা কি করি, বৃহৎ বিষয় নিয়ে পড়াশোনা করি। যেমন আমরা কি আগে কোষ নিয়ে পড়াশোনা করতেছি, তারপরে আমরা কি বিভিন্ন তন্ত্র, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র বিষয় আছে না, তারপরে তোমার ধমনীতন্ত্র, এরকম অনেক কিছু পড়বা। রক্ত কি ধমনীতন্ত্র, শিরাতন্ত্র, এগুলো নিয়ে পড়বা, বুঝছো কথা। আস্তে আস্তে তুমি কি করবা, ওই কোর্স থেকে শুরু করে তোমার পুরো ডেড বডি নিয়ে পড়াশোনা। তুমি যদি বায়োলজি মেডিকেল নিয়ে পড়াশোনা করো বা মেডিকেল লাইনে পড়াশোনা, তখন কি আস্তে আস্তে পুরো শরীর নিয়ে পড়াশোনা করবা। বা বিভিন্ন অণুজীব আছে, বিভিন্ন প্রাণী আছে, এগুলো নিয়ে কি পড়াশোনা করবা, কথা বুঝছো। একটু এই জায়গা থেকে বেসিক আস্তে আস্তে ডেভেলপমেন্ট করলে কি হয়, তোমার পড়তে সুবিধা হয়, কথা বোঝা গেছে। তাহলে চলো আমরা এখানে কোষ সম্পর্কে ধারণা নিই। কোষ সম্পর্কে অলরেডি তোমার ধারণা আছে, তাই না? ক্লাস 7 এ পড়ছো না? জি আছে। অবশ্যই তো পড়ছো। কোষের ভিতরে কি থাকে কত দেখি, কি থাকে? কোষের ভিতরে থাকে হলো নিউক্লিয়াস, তারপরে নিউক্লিয়াসের ভিতরে থাকে হলো। আচ্ছা, এটা তো বুঝছো তাই না? উদ্ভিদ বা প্রাণী যে কোষ আছে, একটু খালি এটা একটু ধারণা দিই, মানে একটু হিন্ট দেই আর কি। যে তোমার ধরো এটা কি একটা উদ্ভিদ কোষ, কি ধরো এই পাশে লিখি উদ্ভিদ কোষ, আর এই পাশে ধরো এটা একটা কোষ, কি এটা একটা কোষ, উদ্ভিদ কোষ। এখন জানো এটা একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে। এটার ভিতরে কি থাকবো, অবশ্যই নিউক্লিয়াস থাকবো, তাই না? কিন্তু নিউক্লিয়াসটা তোমার এটা হলো কি উদ্ভিদ কোষের এই যে 5-এর মতো একটা সংখ্যা। এটা কি বলে, এটা কি বলে? কোষ গহ্বর। কি কোষ গহ্বর কি বলে? কোষ গহ্বর। এটা অবশ্য তুমি জানো, তাই না? তারপর একটু বলে নি, কারণ হলো এই যেহেতু এই নৌকে কি নাই, কোষ সম্পর্কে ধারণা নেই, এই জন্য আমি একটু আবার তোমার রিক্যাপ করতেছি আর কি। কোষ গহ্বর, তাই না? আচ্ছা, এরপরে তোমার এই জায়গায় একটা কি থাকে, নিউক্লিয়াস থাকে, তাই না? এই যে এটাকে ঘেঁষে একটা নিউক্লিয়াস থাকে, এটা কি নিউক্লিয়াস। এটা একটা নিউক্লিয়াস, তাই না? আচ্ছা, আমার আকার তো ওরকম ভালো না, বুঝছো। আচ্ছা, এর ভিতরে থাকে কি, এটার নাম হলো নিউক্লিওলাস, আর এটা হলো তোমার ক্রোমাটিন তন্তু। কি ক্রোমাটিন তন্তু। আর এর ভিতরে যে এই যে এরকম দানাদার যেটা থাকে, তো আমার লাল কালার কালিটা এই জায়গায় কি আছে না, ওইটা না, লাল কালার কলমটা কই গেল না, ওইটা না, মার্কার। আচ্ছা যাক, এই যে দেখো এই যে দানাদার, যেটা এরকম দানাদার অনেক কিছু থাকে, সেটাকে বলে কি নিউক্লিওপ্লাজম। কি নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এটা হলো কি নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। এখন বিষয় হলো এই নিউক্লিয়াস থেকে যে তোমার কি বের হয়, এরকম একটা থাকে, এরকম একটা থাকে, এরকম এরকম থাকে, এরকম যেটাকে বলা হয় কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি এর মধ্যে কি থাকে, এই এর ভিতরে যদি তোমার এরকম দানাদার কিছু থাকে, কি থাকে, দানাদার কিছু থাকে, সেটাকে কি বলে অমসৃণ না, এটা এগুলা কি রাইবোজোম। এই দানাদার এগুলা কি রাইবোজোম, কথা বুঝছো। আচ্ছা, আমি একটু লিখে দিই না, লিখে দিই। এটা হলো কোষ গহ্বর, তাই না? এটা হলো কি নিউক্লিয়াস, তাই না? এই নিউক্লিয়াসের মধ্যে কি অনেক কিছু থাকে, তাই না? অনেক কিছু থাকে, আমি এমনি বলি আর কি। নিউক্লিয়াস এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কথা বুঝছো। তারপরে তোমার এরকম বাইরে তোমার আরো কি থাকে, এরকম এটা যেহেতু কি উদ্ভিদ কোষ না, তাহলে এরকম প্লাস্টিক থাকে, কি থাকে, এরকম প্লাস্টিক থাকে, এরকম প্লাস্টিক এরকম প্লাস্টিক থাকে, তাই না? এটার নাম কি প্লাস্টিক। কি প্লাস্টিক কি করে খাদ্য সঞ্চয় করে, প্লাস্টিক খাদ্য তোমার কি করে তৈরি করে, খাদ্য তৈরি। এটার জন্য এটা কি করে, কোষের রান্নাঘর বলা হয়, বুঝছো। এটা আস্তে আস্তে পড়বা, এমনকে বলার দরকার নাই। তাহলে প্লাস্টিক তাহলে কোষের কি লাগে, শক্তি লাগবে না। তাহলে কোষের ভিতরে কি থাকে, মাইটোকন্ড্রিয়া। কি মাইটোকন্ড্রিয়া, কোষের পাওয়ার হাউস। তারা এই যে এই জায়গায় আমি লিখি যে এরকম করে আঁকাই, এরকম করে যদি আঁকাই, এটা মাইটোকন্ড্রিয়া তোমার এই যে এরকম, এটার নাম কি মাইটোকন্ড্রিয়া। কি মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কোষ, এটা তো কোষ না, কোষের ভিতরে আরো অনেক কিছু থাকে। কি গোলজি বডি থাকে, কি থাকে গোলজি বডি। ওটা গোলজি বডি ঠিক এরকম তোমার এই যে এদিকে এরকম একটু সরু এরকম থাকে, এরকম থাকে, এদিকে একটু থাকে,
এরকম একটু উপরে করে এদিকে এরকম কিছু থাকে। এটার নাম কি? এটার নাম হলো গোলগি বডি। কি? গোলগি বডি। গোলগি বডি, কথা বুঝছো? আবার অনেক সময় তোমার এই যে এটা যে তোমার এর সাথে লাগানো আছে না, এটা কি এরকম অনেক সময় কি থাকে, এরকম আলাদা ভাবে থাকে। কি থাকে? এরকম আলাদা ভাবে অনেক সময় কি থাকে, এরকম আলাদা থাকে। যখন এটা থাকে তখন এটা কি মসৃণ অমসৃণ, এটা কি রাইবোজোম আছে না? এই কালোগুলা কি, এগুলাকে কি বলে? রাইবোজোম। কি? রাইবোজোম। আর এই যে তোমার যখন তোমার কি থাকে, যখন তোমার এই রাইবোজোম যখন না থাকে, এটা কি অমসৃণ না তখন? মানে কিরম জানি অমসৃণ, তার মানে কি মসৃণ না, তার মানে এর মধ্যে কিছু কিছু প্লেন না। মসৃণ মানে কি প্লেন, কিন্তু এর মধ্যে প্লেন এটা, এর মধ্যে কিছু কিছু ইয়ে আছে না, ইটের মতো কিছু কিছু আছে না, এরকম কিছু দানা দানা কিছু কিছু আছে না, তার মানে কি এটা অমসৃণ, তাই না? আর যদি তোমার কি থাকে এরকম থাকে, এরকম থাকে কিন্তু কোনো রাইবোজোম নাই, তখন এটাকে কি বলবো? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কথা বুঝছো? বিষয় হলো যে ইনোকে তো মোটামুটি কোষের সম্পর্কে অনেক কিছু জানাইলো, তাই না? আর বিষয় হলো যে এই যে কোষটা, এটা তো উদ্ভিদ কোষ, তাই না? এটা কি উদ্ভিদ কোষ না? উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ না? বিষয় হলো যে এটা যে উদ্ভিদ কোষ যে আছে, আচ্ছা এটা যে উদ্ভিদ কোষ, তাই না? এই উদ্ভিদ কোষে তোমার যেহেতু মানে তোমার বাইরে থাকে, গাছপালা তো অনেক সময় ঝড় আসে, আসে না, এই জন্য প্রত্যেকটা কোষের জন্য আল্লাহ তাআলা কি তৈরি করে দিয়েছে? এরকম কোষপ্রাচীর তৈরি করে দিয়েছে। কি তৈরি দিয়েছে? এরকম কোষপ্রাচীর থাকে। এরকম কি থাকে? কোষপ্রাচীর থাকে। কি থাকে? কোষপ্রাচীর। তাহলে এই যে এগুলা কি, এই যে বাইরের দিকে যেগুলা থাকে এগুলা কি, এই যে এগুলা, এই যে মানে এর বাইরের দিকে এগুলা কি থাকে? কোষপ্রাচীর। কি? কোষপ্রাচীর কথা বুঝছো? এমন বিষয় হলো তাহলে প্রাণী কোষটা কিরকম? সবকিছু সেম। কি? সবকিছু সেম, খালি কি থাকে না, এই যে এই কোষ গহ্বরটা উদ্ভিদ কি প্রাণী কোষে থাকে না। তাহলে মানে কি সবকিছুই সেম। তাহলে কি যদি একটা প্রাণী কোষ আঁকাও, তাহলে কি এই প্রাণী কোষে কি থাকবো না? এটা একটা প্রাণী কোষ, এই প্রাণী কোষে কি থাকবো না? কোষ গহ্বর থাকবো না। যদিও থাকে তাহলে কি হবে? এটা ছোট ছোট থাকবো। কি থাকবো? ছোট 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 থাকবো। বিষয়টা বুঝছো? তার মানে আর গুলো যা কিছু আছে সবগুলো কি কি সবগুলা কি সেম। বুঝছো কথা? তাহলে এগুলো মোটামুটি চিনলাম, এগুলো তো ক্লাস 7 এর দিকে পড়ছো, তাই না? তাহলে আমি একটু খালি কি করলাম, মানে চিনাই নিলাম আর কি, কথা বুঝছো? তাইলে বিষয় হলো যে এটা তো পরিচয় তো তুমি জানো, তাই না? আচ্ছা বিষয় হলো যে তাইলে এগুলা যেগুলো আছে এগুলা কি আসলে? কোষ কাকে বলে বলো তো? কোষ কাকে বলে? কোষ কাকে বলে বলতো দেখি। আচ্ছা এর ভিতরে এই যে যা কিছু আছে সবগুলারে যদি বাইর করে দেই, সবগুলারে কি করবো? বাইর করে দিই। তাহলে তোমার কি থাকবো ভিতরে? যে কি থাকবো? এটা কি পুরাটুক? কি এই পুরাটুকের নাম কি? সাইটোপ্লাজম না? সাইটোপ্লাজম না? সাইটোপ্লাজম কাকে বলে? মানে তোমার এই পুরা জিনিস থেকে নিউক্লিয়াসকে যদি বের করে দিই, নিউক্লিয়াসকে বের করে দিলে যা থাকে পুরাটাই কি সাইটোপ্লাজম, মানে পুরাটাই কি সাইটোপ্লাজম। এন্ড সাইটোপ্লাজমের ভিতরে যেগুলো আছে, ভিতরে কোনগুলো আছে নিউক্লিয়াস বাদে? এগুলা এই যে এন্ডোপ্লাজম রেটিকুলাম, তারপর কি এই যে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া, এগুলো সব কি সাইটোপ্লাজম অঙ্গাণু না? মানে এক কথায় নিউক্লিয়াস বাদে যা কিছু সবগুলাই কি সাইটোপ্লাজম, কথা বুঝছো? আর বিষয় হলো যে তোমার এই যে সাইটোপ্লাজমের ভিতরে তোমার সবকিছু বাইর করে দিলা, সব অঙ্গাণু কি করলা, অর্গান কি বাইর করে দিলা। বাইর করলে থাকলো কি? তরল একটা কিছু থাকলো না, সেটাকে কি বলে? সাইটোসল। কি? সাইটোসল। তরল পদার্থ কি বলে? নাম কি? সাইটোসল। সাইটোসল, বুঝছো কথা? তার মানে সাইটোপ্লাজম হলো কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের, হ্যাঁ নিউক্লিয়াসের বাইরে, মানে এই নিউক্লিয়াসের বাইরে, এই নিউক্লিয়াস না, এটা নিউক্লিয়াসের বাইরে কি জেলির মতো, এই যে ভিতরে জেলি আছে না, জেলির মতো হ্যাঁ অংশকে কি বলে? সাইটোপ্লাজম বলে, বুঝছো কথা? এগুলো তো পরিচয় তুমি পাও, তাই না? পারো, হয়তো পড়ছো না? আচ্ছা তার মানে উদ্ভিদ কোষ কি সজীব। কি? সজীব। আচ্ছা কোষের সংজ্ঞাটা যদি বলো, হ্যাঁ কোষের যে মেইন সংজ্ঞাটা, এই ডেফিনেশনটা তুমি এইভাবে দিতে পারো, যেমন এই যে এই বইয়ে সুন্দর করে লেখা আছে যে কোষ কাকে বলে। দাও একটু দেখাই দিই কোষ কাকে বলে। দেখো কোষ হলো কি তোমার বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত ও জীব ক্রিয়াকলাপের একক
কি জীবজ ক্রিয়াকলাপের একক এবং কি অন্য কোষ অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ কি করতে পারে, সৃষ্টি করে এমন সত্তাকে কি বলে, কোষ বলে। কথা বুঝছো? অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই, অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া, তার মানে কি অন্য কোনো জীবের অন্য কোনো সজীব কোনো কিছুর কি লাগে না, প্রয়োজন পড়ে না। সে তাহলে নিজে নিজেই করে, তার মানে কি সে কি সজীব না? মানে সে কি তাহলে কি তার মধ্যে কি জীবন এক্সিস্ট করে না? কথা বলছে তার মধ্যে কি আছে, জীবন এক্সিস্ট করে বলতে তার মধ্যে কি একটা কি মানে জীবদের কি গাঠনিক একক এবং কি সে নিজে নিজেই কি করতে পারে, কোনো অন্য কোনো মাধ্যম ছাড়া নিজের কি প্রতিরূপ মানে নিজের মতো তৈরি করতে পারে। কথা বলছো? মানে নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। তাহলে এই যে সজীব অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজে নিজেই যে করতেছে, তার মানে ওদের মধ্যে কি আছে এইটুক মানে এইটুক তোমার কি একটু জীবের মানে জীবনের মতো একটা কি আছে, সজীব একটা বৈশিষ্ট্য আছে। কথা বুঝছো? তাহলে কোষ তো আমরা বুঝলাম, তাই না? এখন এলে কোষের হলো বৃদ্ধি। কি কোষের বৃদ্ধি? তাহলে আমরা নিউক্লিয়াস চিনলাম, তাই না? কোষের বৃদ্ধি অধ্যায়ের নাম কি বংশ বৃদ্ধি না? চলো এখন আমরা কি করতে পারি, এখন আমরা শুরু করতে পারি যে মানে মানে ইয়ের দিকে শুরু মানে আগাইতে পারি আর কি। কথা বুঝছো? এখন আমরা এই অধ্যায়ে ঢুকতে পারি। চলো এখন আমরা জীবের বংশগতিতে মানে বৃদ্ধিতে শুরু করতে পারি। চলো শুরু করি। তাহলে বিষয় হলো যে এই অধ্যায়ে তোমার 3 ধরনের পড়বা কোষের। এমনকি এই যে বিষয় হলো কি জানো, এই যে একটা কোষ, আমরা এই যে এটা কোষ না, এটা কি উদ্ভিদ কোষ আর এটা প্রাণী কোষ, তাই না? এখন তাহলে কোষের বিভাজন কি, উদ্ভিদ কি ছোট থেকে বড় হয় না, প্রাণীও কিন্তু ছোট থেকে বড় হয়। তাহলে দুইটারই কি বৃদ্ধি করা লাগবে না? বিষয়টা বুঝতে পারছো? দুইটারই কি করা লাগবে, বৃদ্ধি করা লাগবে। তার মানে বৃদ্ধি মানে কি, একটা থেকে দুইটা হওয়া না। আচ্ছা তোমার অনেকের সামনে কয় না, ইংলিশে কয় না টাকা আনে, টাকা আনে। আবার অনেক সময় আমরা বলি পৃথিবী টাকার, মানে পৃথিবী টাকার। আবার আমরা কই না এরমও বলা যায় পৃথিবীটা কার, আবার পৃথিবী টাকার। বুঝছো? দুইটা লাইন, একটা লাইন দিয়ে দুইটা বোঝায়। এটা হলো পৃথিবী টাকার, মানে টাকার পৃথিবী আর কি। আর এটা বলে কি পৃথিবী টাকার, মানে পৃথিবীটা আসলে মালিক কি। কথা হচ্ছে ওরম বিষয় আর কি। তার মানে তোমার কোষ আসলে কি করে লাগে, যেহেতু তোমার কি করবা, বৃদ্ধি করবা। আচ্ছা বৃদ্ধি করলে কি করে লাগে এটা তো কত তুমি ধরো মনে করো যে মানে তোমার টাকা বৃদ্ধি করবা, কি করবা, বৃদ্ধি করবা। তাহলে এই টাকার কোনো কাজে লাগা লাগবে না, বাস কাজে লাগার লাগবো বা কি করে লাগবো, ওইটা বৃদ্ধি করতে কি হবো, ওই টাকা দিয়ে আরেক টাকা আসবো না। তাহলে কি হবে, একটা থেকে আরেকটা তৈরি হবো, একটা থেকে আরেকটা তৈরি হবো। তার মানে কি ধরো এটা একটা কি কোষ, সাপোজ আমি এটা একটা কি কোষ ধরিনি, এটা কি ভিতরে কি এটা নিউক্লিয়াস ধরো, এটা কি নিউক্লিয়াস। তাহলে এটা কি কোষ না? বিষয় হলো যে এই কোষ যে আছে এটার থেকে একটা থেকে কি বানাবা, এটা থেকে কয়টা হবো, দুইটা হবো, তাই না? ধরো দুইটা হয়ে গেল। তার মানে আসলে কি হইলো, বিভাজিত হইলো না, একটা থেকে দুইটা তৈরি হইলো। কথা বুঝছো? তাহলে এই যে তৈরি হইলো, শোনো এটা হইলো কি, তাহলে যেটাতে তৈরি হয় এটার নাম কি বলে, মাদার সেল। কি মাদার সেল, বা তাকে কি বলে মাদার সেল বা কি মাতৃকোষ। কি মাতৃকোষ। আর এটা তৈরি হয়েছে না, তাহলে এটা কি ডটার সেল। কি ডটার সেল, মা কেটে অপত্য কোষ। কি আরেক বাংলা অর্থ কি অপত্য কোষ। এখন কোশ্চেন হলো যে ভাই এটা ধরো এটাও একটা কি তৈরি হয়েছে, এটাও একটা কোষ, এটাও একটা কোষ, এটার মধ্যে কি নিউক্লিয়াস আছে না? আছে। তাহলে বিষয় হলো কোষটা কি হয়েছে, বিভাজিত হয়েছে না? কোষটা বিভাজিত হয়েছে, তাই না? এখন কোষটা তোমার কোষ বিভাজিত হইলেই কি হইতে পারে, ছোট থেকে বড় হয়। মানে কোষে একটা দিয়ে দুইটা হইতেছে, দুইটাতে চারটে হইতেছে, তাহলে কি আস্তে আস্তে দেহ বড় হইতেছে, তাই না? আচ্ছা প্রথমে আমি তোমার কোষ বিভাজন কয় প্রকার এটা আমি বলবো, কোষ বিভাজন কত প্রকার, কি এটা বলবো, বা কোন ভাবে কি হইতেছে এটা বলবো। কিন্তু এখন বিষয় হলো যে ভাই এই যে মাদার সেল বা মাতৃকোষ, তাই না? এটা কি ডটার সেল। এখন ভাই এটা মাদার সেল কেন কইলেন, এটা তো ফাদার সেলও কইতাম কভারবার, বোঝা নাই কথা। বা এটা ডটার সেল করলাম কেন বললেন, ডটার সেল কেন বললেন, এটা তো সন সেলও বলতে পারতেন, কারণ এটা তো তৈরি হয়েছে, তাই না? তৈরি হয়েছে মানে কোষ, মানে এটা মাদার সেল, ঠিক আছে, এটা মা থেকে সন্তান তৈরি হয়, তাই না? এটা বুঝলাম, কিন্তু এটা ডটার সেল কেন বললেন? কারণ কি এই কোষ কি আবার বিভাজিত হবো না, এই একটা দানে কয়টা হবো, দুইটা থেকে চারটে হবো, তাই না? একটা থেকে প্রত্যেকটা দান দুইটা করে হবো না,
তাহলে শোনো, এখন কোন সন কি পরের বার কি মানে ধরো এটা কি হয়েছে, একটা মায়ের দুটো সন্তান হয়েছে, ধরো দুইটা কি আছে, ছেলে হয়েছে, কিন্তু এই ছেলে কি আবার পরের বার কি জন্ম দিতে পারবো? পারবো। মানে এক কথা, মানে জন্ম কি জন্মদান ক্ষমতা তার আছে? না। জন্মদান ক্ষমতা তো মেয়েদের, মানে মায়েদের আর কি। তাহলে এই জন্যই কি বলা হয় ডটার সেল বলে, কারণ কি এই ডটারই কি হয়, এই ডটারই কি হয়, পরে যায় কি হয়, আবার কি হয়, আবার অন্য কোষের কি হয়, এটা ধরো আবার কি তৈরি হয়েছে, কোষ তৈরি হয়েছে না, তাহলে ওটার ক্ষেত্রে আবার এটা কি হয়, মাদার সেল হয়ে জায়গা, এটা কি হয়ে জায়গা ডটার সেল। কথা বুঝছো? এই কারণে এটার কি বলে, যেটা তৈরি হয় এটার কি বলা হয় ডটার সেল বা অপত্য কোষ, আর যেটা থেকে তৈরি হবে সেটা কি মাতৃকোষ। কথা বুঝছো? তাহলে এইটুক সম্পর্কে কি বুঝছো, মানে কোষটা বিভাজিত হবে। এখন চলো কোষ বিভাজন কত প্রকার ও কি কি। আচ্ছা, কোষ বিভাজনের কারণটা কি? এক হলো দৈহিক বৃদ্ধি, কি দৈহিক বৃদ্ধি, আর এটা হলো কি বংশ বৃদ্ধি, তাই না, বংশ বৃদ্ধি। কথা বুঝছো? এখন বিষয় হলো কোষ বিভাজন কত প্রকার। এই যে কোষগুলো যে দেখাইলাম, এই যে কিছুক্ষণ আগে কোষ দেখাইলাম, তাই না, এই কোষ বিভাজন হয় 3 প্রকার। কি 3 প্রকার? তার মানে তুমি বলতে পারো যে কোষ বিভাজনের প্রকার বের দিলে হোক, কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন 3 ভাবে বিভাজিত হয়। একটা কি অ্যামাইটোসিস, কি অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, এটা আমি ডট দিলাম, তাই না, ডট দিয়ে লিখলাম, তুমি মনে বুঝে রাখো। তারপর কি মাইটোসিস, মাইটোসিস। তুমি ডরায় না নাম শুনে যে অ্যামাইটোসিস মাইটোসিস মানে অনেকগুলা মানে কঠিন মনে হইতেছে, আসলে মানে কি করা দরকার নেই। কোষ বিভাজন, এটা কি মিওসিস, কোষ বিভাজন। আচ্ছা, এগুলোর কিছু নাম আছে। এটা হলো কি প্রত্যক্ষ কোষ বিভাজন, কি প্রত্যক্ষ, আলাদা কিছু নাম আছে। ওই যে বলছিলাম যে তোমার ধরো একটা মানুষের অনেকগুলো নাম থাকে না, তাহলে এটা কি অ্যামাইটোসিস, আরেকটা নাম কি প্রত্যক্ষ কোষ বিভাজন, কি কোষ বিভাজন। আচ্ছা, এটার আরেকটা নাম আছে ইকুয়েশনাল কোষ বিভাজন, কি ইকুয়েশনাল কোষ বিভাজন, বাকি সমীকরণিক কোষ বিভাজন, কি বিভাজন। এটার আরেকগুলো নাম আছে, এগুলো লিখে নিতে পারো, কারণ হলো কি মাইটোসিস ওনাকে লেখা আছে, কি দাও তো বইয়ের ভিতরে, ওনাকে লিখে দিতে পারো, দাগ দিয়ে তুমি লিখে নাও যে মাইটোসিস মানে কি ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন লিখে নাও। আর মিওসিসের জন্য কি লিখবা? রিডাকশনাল, যত দেখা যায় এই পাশেরটা দেখা যায়, কিন্তু বোলা দেখা যাইতেছে একটু ক্লিয়ার মনে হয় দেখা যাইতেছে। আচ্ছা, ওটা দেখা যাবো ভিডিওতে। রিডাকশনাল কোষ বিভাজন, তাই না, বাকি হ্রাসমূলক কোষ বিভাজন, কি হ্রাসমূলক কোষ বিভাজন। এটুক মনে রাখো, কিন্তু বিষয় হলো যে এটার যে কেন সমীকরণী, কেন হ্রাসমূলক, এটার ব্যাখ্যা আমি পরে দিব, কিন্তু মনে রাখো। আচ্ছা, এটা হইলো কি এটা হইলো কি তোমার নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে, নিম্ন শ্রেণীর জীবের কোষ বিভাজন। এটা হলো তোমার কি বন্ধ হয়ে গেছে কেন? 20% অলরেডি, 20%। সমস্যা নেই, শেষ করে দিই বলে। আজকে এই মানে প্রাথমিক আলোচনা এইটুক থাকবো, বুঝছো কথা? কালকে কিভাবে হয় কি জানি করে কিভাবে তোমার কি হইতেছে প্রাণীর উদ্ভিদের গুলা কি হয়, কোষ বিভাজিত হয়, কোষ বিভাজন ঘটে, এটা কি করবো কালকের পদ্ধতিটা বুঝাবো। কথা বুঝছো? আচ্ছা, বিষয় হলো যে এটা হলো কি তোমার নিম্ন শ্রেণীর জীবের, অ্যামাইটোসিস হলো কি নিম্ন শ্রেণীর জীবের, কি নিম্ন শ্রেণীর জীব কোনগুলা? যেগুলা এক কোষী, যেগুলা একটা কোষ। কথা বুঝছো? এক কোষ কোনগুলার? ওই যে তোমার কি জানি করে বলে, ওই তোমার কি ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা কি অনেকগুলা কোষ দ্বারা গঠিত না? অনেকগুলা কোষ, ওরা কি একটা কোষ দ্বারা গঠিত, শুধুমাত্র একটা কোষ বিদ্যমান। এগুলার কি একটা কোষ দ্বারা কি হয়, কোষ বিভাজিত হয়। কথা বলছো? এই কোষ যখন বিভাজিত হয়, ওই প্রক্রিয়াটা কি, ওই ওদের যে একটা কোষ যখন বিভাজিত হয় না, একটা থেকে দুইটা হয় না হয়তো, কিন্তু ওইটা তো একটা কোষই। তাহলে এই বিভাজনকে কি বলে?
অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এখন মানুষের কি, আমাদের দেহের, এই যে আমাদের দেহ কি অনেক বড় না, আমরা কি মানুষ না, বা আমরা কি তোমার উন্নত জীব না, আমরা কি উন্নত শ্রেণীর প্রাণী না, উন্নত জীব না, বা উন্নত কোষ না আমাদের দেহের। তাহলে আমাদের উন্নত শ্রেণীর জীবের, এটা কি উন্নত শ্রেণীর, কি উন্নত শ্রেণীর জীবের দৈহিক বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি। তাহলে উন্নত শ্রেণীর জীবের দৈহিক বৃদ্ধির সময় কোন বিভাজন হয়? মাইটোসিস কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজন হয় কি? মিওসিস কোষ বিভাজন হয় তোমার কি জনন মাতৃকোষ, কি জনন মাতৃকোষ। এটা তোমার হয় হলো ইয়েতে, মানে তোমার মানে মাতৃকোষ যে আছে, মানে এক কথায় বংশ বিস্তারের ক্ষেত্রে, এটা মনে রাখো খালি কি বংশ বিস্তারের ক্ষেত্রে। কথা বলছো, এইটুকু মনে রাখো যে এটা কি বংশ বিস্তারের ক্ষেত্রে, এটা কি উন্নত শ্রেণীর দৈহিক বৃদ্ধি, মানে দেহের গঠিত বৃদ্ধি। দেহ যে আছে না, এই দেহ কোষগুলা, এই দেহের কি কোষগুলা বিভাজিত হয়, দেহ বড় হয় না, এই বৃদ্ধি। আর নিম্ন শ্রেণীর তাহলে কি দৈহিক বৃদ্ধি করা লাগবে না? তাহলে নিম্ন শ্রেণীর জীবের যে বৃদ্ধিটা, সেটা কি নিম্ন শ্রেণীর জীবের বৃদ্ধি হলো অ্যামাইটোসিস। আর উন্নত শ্রেণীর জীবের যে দৈহিক বৃদ্ধি, মানে আমাদের দেহের যে গঠনিক যে বৃদ্ধি হয়, এই বৃদ্ধির কোন কোষ বিভাজনের মাধ্যমে হয়? মাইটোসিস। আর মিওসিস হয় কোনটা? বংশগতি বিস্তারের জন্য, কি বংশ বিস্তারের জন্য। কথা বুঝছো? তাহলে আজকে এইটুক পর্যন্তই থাক, বুঝছো কথা? তারপরে আমরা আস্তে আস্তে মাইটোসিসের বৃদ্ধির ইডে যাবো, মানে আর একটা লেকচার হয়তো বা আর 2টা লেকচার লাগতে পারে। কথা বুঝছো? কারণ হলো যে আস্তে ধীরে ধীরে পড়ি, কারণ সময় আছে, আমার কেবল ক্লাস মানে শুরু হয়েছে আর কি, মানে ক্লাস 8-এ পড়তেছে আর কি। তো এটা এইভাবে আস্তে ধীরে ধীরে পড়লে তোমার এটা বোঝা যাবে, বুঝছো না? তো আজকে পড়াইলাম কোন পর্যন্ত? তোমার এই যে খালি মানে বেসিক আইডিয়াটা জানলাম যে আসলে কোষ কি। আজকে আমি একটু রিক্যাপ করি। আজকে পড়লাম হলো কি কোষ কি, তারপরে কি কোষের ভিতরে কি কি থাকে, তাই না? আর কোষটা, এই যে কোষগুলো আছে, এই কোষগুলা কি হয়? বৃদ্ধি হয়। কি হয়? বৃদ্ধি হয়। কেউ কেউ কি করে? বৃদ্ধি করে। কেউ কেউ কি করে? বংশগতি বিস্তার করে। কি করে? বংশ বিস্তার করে, তাই না? এই কোষগুলা কি হয়? কেউ কেউ তোমার দৈহিক বৃদ্ধিতে কাজ করে। কেউ কেউ কি আমাদের জননের ক্ষেত্রে কাজ করে। কি করে? জনন বা বংশ বিস্তারের ক্ষেত্রে কাজ করে। তাহলে এই বংশ বিস্তারের কাজ করে ওরাও কি কোষ বিভাজিত হয় না? তাহলে ওই বিভাজনের ক্ষেত্রে কি হয়? মিওসিস কোষ বিভাজন। আর এই যে দৈহিক বৃদ্ধিতে যে কোষ বিভাজন, মানে কোষটা বিভাজিত হইতাছে, এই বিভাজন প্রক্রিয়াটা কি? মাইটোসিস কোষ বিভাজন। আর শুধু কি আমরাই আছি পৃথিবীতে? নিম্ন শ্রেণীর জীব আছে না, 1 কোষী 2 কোষী, এরকম ব্যাকটেরিয়া ভাইরাস দিলে দেখা যায় না, চোখে দেখা যায় না, ওগুলো কি নিম্ন শ্রেণীর জীব? ওগুলো তো কি হয়, ওরাও তো পৃথিবীতে একটা এক্সিস্ট করে না, ওরাও অনেকগুলো এক্সিস্ট করে না। তাহলে ওদেরও কি হয়? বৃদ্ধি হয় না? তাহলে ওদের যে বৃদ্ধিটা ওদের কি প্রক্রিয়া হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। ওটা বোঝা গেছে? তাহলে এরপরে লেকচারে আমরা পড়বো কি এই অ্যামাইটোসিস কিভাবে ঘটে, মাইটোসিস কিভাবে ঘটে, মিওসিস কিভাবে ঘটে। কথা বুঝছো? তারপরে পড়লে পরে কি হবো আমরা, এই যে ইকুয়েশনাল বা সমীকরণিক, সেটাও ব্যাখ্যা পাবো। এই যে হ্রাসমূলক বা কি রিডাকশনাল কোষ বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশন, এটাও কি আমরা ব্যাখ্যা পাবো। তো নেক্সট লেকচারে আমরা হয়তো 2টা লেকচার লাগতে পারে। মোটামুটি মাইটোসিস একটু বড়, মিওসিসটা মনে করো একটু ছোট আছে, অ্যামাইটোসিস ছোট। কথা বুঝছো? তাহলে নেক্সট লেকচারে আমরা কিভাবে আসলে এই কোষগুলা বিভাজিত হয় এটা পড়বো, বুঝছো বিষয়টা? তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরের লেকচারে আমরা এইভাবে বললামই, কেবল এইভাবে আগাবো। তো পরের লেকচারের জন্য অপেক্ষা করুন। আমার পরিচয়, আমি রাকিবুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।